ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা সামনে দাঁড়িয়ে তলোয়ার চালায়নি, কিন্তু পর্দার আড়ালে থেকে এমনভাবে খেলা ঘুরিয়েছেন যে পুরো সভ্যতার গতিপথ বদলে গেছে। ইসলামের প্রাথমিক ইতিহাসেও এমন একজন মানুষ ছিলেন যাকে অনেক ঐতিহাসিক প্রথম কৌশলগত অন্তর্দৃষ্টি প্রদানকারী বা আধুনিক ভাষায় ইন্টেলিজেন্টের অ্যাসেস্ট বলে থাকেন। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু। কিন্তু তার ভূমিকা কি সত্যি এতটা গুরুত্বপূর্ণ ছিল, নাকি এটি কেবল পরবর্তী আব্বাসিয়া রাজনৈতিক বয়ানের অংশ? এই ডকুমেন্টারিতে আমরা এগুলোই উন্মোচন করার চেষ্টা করব। মক্কার সামাজিক কাঠামো ছিল গোত্র ভিত্তিক। ক্ষমতা মানে ছিল কুরাইশদের আভিজাত পরিবারগুলোর মধ্যে ভারসাম্য রক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়তের ঘোষণা দেন, তখন বিষয়টি কেবল ধর্মীয় ছিল না, এটি ছিল সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। কাবাকে কেন্দ্র করে গড়ে ওঠা মূর্তি পূজার অর্থনীতি ছিল কুরাইশদের মূল শক্তি। এই প্রেক্ষাপটে বানু হাশিম গোত্রের অবস্থান ছিল জটিল। একদিকে তারা নবীকে রক্ষা করেছিল, অন্যদিকে পুরো কুরাইশের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইছিল না। আবু তালেব জীবিত থাকা পর্যন্ত এক ধরনের রাজনৈতিক সুরক্ষা ছিল, কিন্তু তার মৃত্যু মানে ছিল ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন। আর এখানেই হযরত আব্বাসের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হযরত আব্বাস ছিলেন ব্যবসায়ী মানে তথ্য প্রবাহের কেন্দ্র। মক্কার প্রতিটি বাণিজ্য কাফেলা, প্রতিটি গোত্রের আলোচনায় তার উপস্থিতি ছিল। তিনি দীর্ঘ সময় পর্যন্ত প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এটি কি ছিল ভয় নাকি কৌশলগত সিদ্ধান্ত? যদি তিনি শুরুতেই প্রকাশ করতেন মুসলিম হতেন, তবে কি তিনি একইভাবে মক্কার কেন্দ্রীয় আলোচনার প্রবেশাধিকার পেতেন? সম্ভবত না। আকাবার দ্বিতীয় বাইআত ছিল ইতিহাসের মোড় ঘোরানোর ঘটনা। ৭৩ জন পুরুষ ও ২ জন নারী রাতের আধারে গোপনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেন। এই বৈঠকে আব্বাসের উপস্থিতি ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি তখনও প্রকাশ্যে মুসলিম নন, কিন্তু আলোচনার সূচনা করেন তিনি মদিনাবাসীকে সরাসরি সতর্ক করেন, তোমরা যদি আমার ভাতিজাকে নিয়ে যাও, পুরো আরব তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে। এটি ছিল কেবল আবেগ নয়, একটি বাস্তব রাজনৈতিক সতর্ক বার্তা। হিজরতের পর মদিনায় নতুন রাষ্ট্র গঠিত হলো, কিন্তু মক্কা তখনও শত্রু ঘাঁটি। যুদ্ধ অনিবার্য। বদরের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেন, বানু হাশিমের কাউকে হত্যা করো না। এটি কেবল পারিবারিক আবেগ ছিল না। যদি আব্বাস সত্যই তথ্য সরবরাহ করতেন, তবে তাকে রক্ষা করা ছিল রাষ্ট্রীয় স্বার্থ। বদরের যুদ্ধে আব্বাস বন্দী হন। তিনি দাবি করেন তিনি আগে থেকেই মুসলিম, তবুও তাকে মুক্তিপণ দিতে বলা হয়। এখানে একটি বড় রাজনৈতিক বার্তা ছিল। আইনের সামনে আত্মীয়তা নয়, ন্যায় নীতি। একই সঙ্গে তাকে পুনরায় মক্কায় ফিরে যেতে দেওয়া হয়। কিন্তু কেন? যদি তিনি অপ্রয়োজনীয় হতেন, তবে তাকে মদিনায় রেখে দেওয়া যেত। কিন্তু তাকে মক্কায় ফেরত পাঠানো মানে একটি স্বয়ংক্রিয় যোগাযোগ লাইন বজায় রাখা। উহুদ যুদ্ধের আগে মক্কার প্রস্তুতির খবর মদিনায় পৌঁছেছিল। খন্দকের যুদ্ধের সময় কনফেডারেট বাহিনী জোট গঠনের তথ্য আগেভাগে জানা যায়। ঐতিহাসিক সূত্রে উল্লেখ আছে, মক্কার অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে আব্বাস অবগত ছিলেন। যদিও সব সূত্র একমত নয়, কিন্তু রাজনৈতিক বিশ্লেষণে এটি যৌক্তিক। মদিনার জন্য মক্কার ভেতর একজন সহানুভূতিশীল তথ্যদাতা ছিল অত্যন্ত মূল্যবান। ফাতেহি মক্কার সময় আব্বাস প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম বাহিনীর সাথে যুক্ত হন। তিনি আবু সুফিয়ানের সাথে আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আবু সুফিয়ানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়ার মাধ্যমে তিনি সংঘর্ষ কমাতে সাহায্য করেন। এটি কূটনৈতিক দক্ষতার পরিচায়ক। হুনাইনের যুদ্ধে তার কণ্ঠ ছিল নির্ণায়ক। যখন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়, তিনি উচ্চ সুরে ডাক দেন। তার কণ্ঠস্বর ছিল প্রভাবশালী এবং লোকেরা ফিরে আসে। এখানে তিনি আর গোপন সহযোগী নন, একজন প্রকাশ্য যোদ্ধা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর আব্বাস ও তার পুত্র আব্দুল্লাহ ইবনে আব্বাস জ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস পরবর্তী তাফসির শাস্ত্রে বিশাল অবদান রাখেন। আব্বাসীয় বংশের রাজনৈতিক উত্থানের ক্ষেত্রে এই জ্ঞান ভিত্তিক মর্যাদা গুরুত্বপূর্ণ ছিল। উমাইয়া শাসনের প্রায় ১০০ বছর পর আব্বাসিয়া বিপ্লব ঘটে। তারা নিজেদের বৈধতা প্রতিষ্ঠার বংশগত সম্পর্ক ব্যবহার করে। রাজধানী হিসেবে বাগদাদ প্রতিষ্ঠা, প্রশাসনিক সংস্কার, অনুবাদ আন্দোলন, সব মিলিয়ে একটি নতুন যুগের সূচনা হয়।
যাকে আজ ইসলামিক গোল্ড এজ বলা হয়। কিন্তু প্রশ্ন হলো, আব্বাসদের প্রথম সিক্রেট এজেন্টের পরিচয় কতটা ঐতিহাসিকভাবে প্রমাণিত? প্রাথমিক সিরা গ্রন্থে তার ভূমিকার উল্লেখ আছে, তবে গোয়েন্দা শব্দটির আধুনিক ব্যাখ্যা। ইতিহাসে তাকে বেশি দেখা হয় এক কৌশলী, বিচক্ষণ এবং প্রভাবশালী মধ্যস্থতাকারী হিসেবে। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে আব্বাস ছিলেন ইন্টারন্যাশনাল লিউজো, একটি শত্রু ভূখণ্ডে অবস্থানরত সহানুভূতিশীল শক্তি। আধুনিক কূটনীতিতে যাকে বলা হয় ব্যাক চ্যানেল কমিউনিকেশন। তার অবস্থান মদিনাকে কৌশলগত সুবিধা দিয়েছে, এটি অস্বীকার করা কঠিন। তবে সবশেষে বলা যায়, আব্বাস ছিলেন একাধিক ভূমিকায় অবতীর্ণ: ব্যবসায়ী, কৌশলী, আত্মীয়, মধ্যস্থতাকারী, যোদ্ধা এবং একটি ভবিষ্যৎ সাম্রাজ্যের প্রতীক। তিনি হয়তো সিনেমার মতো গোপন এজেন্ট ছিলেন না, কিন্তু তিনি ছিলেন একজন ক্ষমতার ভারসাম্যের একজন নীরব স্থপতি। ইতিহাসে দেখা গেছে অনেকেই তলোয়ার হাতে স্মরণীয় হয়েছেন, কিন্তু যারা তথ্য, কৌশল ও ধৈর্যের মাধ্যমে সময়কে প্রভাবিত করেন, তাদের ভূমিকা অনেক গভীর। হযরত আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন তেমনই একটি চরিত্র। হযরত আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন তেমনই একজন যার জীবন প্রমাণ করে, কখনো কখনো ছায়ার আড়ালেই সবচেয়ে বড় খেলাটা হয়ে থাকে।